রাকেশ মদনপুর গ্রামের এক শত পরিশ্রমী মানুষ ছিল। সে বনে থেকে বাঁশ-বেত দিয়ে আসবাবপত্র বানাত নিয়ে এবং বাজারে গিয়ে বিক্রি করত। তার কাজ বেশ ভালোই চলছিল। কিন্তু ঠিক তখনই বাইরের দুইজন লোভী ও ধূর্ত মানুষ, নাদিম আর কবির কাঠের আসবাবপত্র নিয়ে বিক্রি শুরু করল। এতে করে বেতের আসবাবপত্রের চাহিদা হঠাৎ কমে গেল। নাদিম ও কবির দুজন এসে বিদ্রূপ করে বলল, নাদিম, আহা, রাকেশ ভাই, এভাবে কি শুধু জিনিসপত্র নিয়ে বসে থাকবি আর বসে বসে মাছি মারবি? কবির হু 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 কারণ ভাই, এখন তো আর তোর কাছে কেউ আসে না। আমরা লাভ করি, এখন তুই ক্ষতিগ্রস্ত হচ্ছিস, আর আমরা তোকে নিয়ে মজা করছি। রাকেশ রাগে, বদমাইশ লোভী, আমার ক্ষতি করে তোদের ব্যবসা চালাচ্ছিস, আর আমাকে ব্যঙ্গ করছিস? নাদিম হেসে, আরে ভাই, এখন সময় বদলে গেছে। বেতের জিনিসপত্র কে আর ব্যবহার করে? শোন, বেতের ব্যবসা ছেড়ে দে। কবির, যাও ভাই যাও, বাড়ি গিয়ে অন্য ব্যবসা শুরু করো। রাকেশ দৃঢ় কণ্ঠে, আমি কেন আমার কাজ ছেড়ে দেব? পারলে তোরা চলে যা। নাদিম ও কবির প্রলোভন দেখিয়ে, আচ্ছা শোন, আমাদের কথা মান, আমার সঙ্গে মিলে যা, আমরা এক কাঠমিস্ত্রি থেকে কম দামে মাল নিয়ে আসি আর এখানে বেশি দামে বিক্রি করি। বুঝলি না, রাতারাতি তুইও ধনী হয়ে যাবি। রাকেশ শান্ত কিন্তু দৃঢ় স্বরে, আমি কাউকে ঠকিয়ে টাকা কামাই না। তোদের মতো অসৎ ব্যবসায়ী না। আমি যদি উপার্জন করি, তবে সেটা হবে সততার সঙ্গে আর ন্যায্য দামে। নাদিম হাসতে হাসতে, সততা আর ন্যায্য দামে বিক্রি? হা হা হা, ঠিক আছে, দেখে নিস, আমরা তোকে এক পয়সাও রোজগার করতে দেব না। কবির বলল, তুই ভিখারি ছিলি, ভিখারিই থাকবি। নাদিম ও কবির এর কথায় রাকেশ দুঃখ পেল, কিন্তু সে তার সততা ছাড়ল না। সে স্থির করল, যাই হোক না কেন, সে সঠিক পথেই চলবে, অসৎ পথে যাবে না। রাকেশের স্ত্রী সামিরা তাকে খুবই শ্রদ্ধা করত এবং তার প্রতিটি সিদ্ধান্তকেই সমর্থন করত। ব্যবসায় ক্ষতি হলে সে রাকেশকে সান্ত্বনা দিত এবং বলত, সামিরা, চিন্তা করো না, আমি সবসময় তোমার সঙ্গে আছি। তুমি সৎ পথে চলছ, তোমার কোন ভয় নেই, তাই দিন শেষে তোমার জয় হবে ইনশাআল্লাহ। নাদিম ও কবির রোজ আমার দোকানের বিরুদ্ধে কিছু না কিছু বলে। আরে আমি দিন রাত খেটে কাজ করি, বাঁশ ও বেতের আসবাবপত্র বানাই, জিনিসপত্র তৈরি করি। কিন্তু জানি না কেন মানুষ সবসময় নাদিম ও কবিরের দোকানেই ভিড় জমায়। সামিরা, অনেক কিছু বিক্রি করে, লাভ ক্ষতি তো ব্যবসারই অংশ। ভয় পেও না, এই সময়ও কেটে যাবে। তোমার কাজ আবার চলতে শুরু করবে, সাফল্য আসবেই। কতবার ভাঙা থালা দেবে? বলছিল আমি যেন তাদের সঙ্গে মিলে জিনিসপত্র বেশি দামে বিক্রি করি, কিন্তু আমি রাজি হইনি। সামিরা, তুমি একদম ঠিক করেছ। মানুষকে ঠকিয়ে টাকা কামানো ঠিক নয়। তুমি তোমার সততায় অটল থেকো। অসৎ ব্যবসার চেয়ে সৎভাবে বেঁচে থাকা অনেক ভালো। একদিন নিশ্চয়ই তার পুরস্কার পাবে। রাকেশ, হ্যাঁ, আমি আরও কিছু দিন চেষ্টা করব। যদি তখনও কিছু না হয়, তবে এই ব্যবসা বাদ দিয়ে গ্রাম ছেড়ে চলে যাব। রাকেশ যখন মন খারাপ করে বসে থাকে, তখন সামিরা তাকে ভালোভাবে সান্ত্বনা দেয়। কিন্তু ভেতরে ভেতরে সেও ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত থাকে। নাদিম, কবির আর নাসির দেখা হল, আর তারা গ্রামের সবকিছু নিয়ে হেসে খেলে গল্প করতে লাগল। নাদিম বলল, যখন থেকে আমি রাকেশের দোকানের পাশে নিজের দোকান খুলেছি, তখন থেকেই মানুষ আমার দোকানে ভিড় জমাচ্ছে। যদি তুমি রাকেশের মুখ দেখো, আহা, দেখতে মজা লাগে কত। নাসির বলল, আমার কাছে রাকেশ টাকা ধার চাইতে এসেছিল, আমি দেইনি, মুখের উপর না করে দিয়েছি। কবির হেসে বলল, হ্যাঁ, খুব ঠিক করেছ। এমন অবস্থায় কাউকে ধার দিলে টাকা ফেরত পাওয়া যাবে না, বরং নিজেরই ক্ষতি হবে। নাসির আবার বলল, আর কি, এই ভিখারিদের যদি ধার দাও, তো পরে টাকা আদায় করাই যাবে না। নাদিম বলল, আমি তো রাকেশকে বলেছিলাম, ভাই, আমার সঙ্গে মিলে কাঠের জিনিসপত্র বিক্রি করো। কিন্তু সে বলল, সে কাউকে ঠকাবে না। তাই তো এখন খিদে পেটে মরুক। কবির, আরে আমাদের কথা শুনবে না রাকেশ, ওর সততা দিয়ে ধুয়ে ধুয়ে পানি খেয়ে পেট ভারতে। এ বলে তারা তিনজন হাসি তামাশা করতে লাগল। গ্রামের প্রতিটি ছোট বড় খবর তাদের জানা থাকত। 3 জনে মিলে রাকেশের দারিদ্র্য আর সততার মজা উড়িয়ে তাকে হেয় করতেই ব্যস্ত থাকত।
রাকেশ হাঁপাতে হাঁপাতে হাঁটছে, হাতে পুরনো থলে। মনোলগ। কতদিন এভাবে চলবে? ব্যবসায় লস খেয়ে সব শেষ, এখন আবার ঘরে চাল নেই। স্বামীরার চোখে পানি, মেয়েটা সারাদিন শুধু ভাত চাইছে, কিছু একটা করতেই হবে। সেই গন্তব্যে পৌঁছে যায় চায়ের দোকান। ওহ রাকেশ, আজকাল তো তোমায় বাজারে দেখা যায় না, কেমন আছো? ভাই, ওই তো, একটু কষ্টে আছি। ভাবলাম তোমার সাথে কথা বলি। যদি যদি কিছু টাকা ধার দিতে পারো, মাসের মধ্যে ফেরত দিয়ে দেব। রমিজ গোমরা মুখ গম্ভীর মুখ করে, আরে ভাই, তোমাকে আমি চিনি, কিন্তু এই সময়ে কারো হাতে টাকা আছে নাকি? আমারও দোকানের বেচাকেনা কমে গেছে, তুমি তো জানো। গ্রামের রাস্তা, বিকেল। রাকেশ হাঁটছে, মাথা নিচু। দূরে নাসির, নাদিম ও কবির আঙুল তুলে হাসাহাসি করছে। নাদিম, দেখো দেখো, রাকেশ আবার ধার চাইতে বেরিয়েছে। কবির, ব্যবসা করতে গিয়ে লস খেয়ে এখন গ্রামে ধার ভিখারি হয়ে গেছে। রাকেশ চুপ করে হাঁটতে থাকে, তার চোখে অপমান ও কষ্টের মিশ্র ঝিলিক। বাড়ির উঠোন, রাকেশ, সামিরা। কিছু পারলে? কারো কাছ থেকে টাকা পেলে? সবাই শুধু এড়িয়ে গেল, মনে হয় আমাকে আর কেউ বিশ্বাস করে না। সামিরা চুপ থাকে, শুধু মেয়ের দিকে তাকিয়ে। রাকেশ, আজ বুঝলাম, ধার চাইতে গেলে শুধু টাকা চাওয়া হয় না, নিজের সম্মানটাও দিতে হয়। কিন্তু আমি হাল ছাড়ব না, অন্যদিকে কাল নতুন নাসিরের কিছু ঘরে চেষ্টা সে আর করব। তার স্ত্রী হেলেনা, এই দুজনেই থাকত। নাসির যেমন ছিল খুব খারাপ, অসৎ বেইমান, নিষ্ঠুরতা, অসৎ ব্যবসায়ী, কঠোর মনের মানুষ। অন্যদিকে হেলেনা ছিল ততটাই সৎ আর সত্যবাদী। সে নাসিরকে অসৎ পথ থেকে দূরে থাকতে বলে, এই কারণেই প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। কারণ অসৎ পথ অবলম্বন করা হেলেনা পছন্দ করতেন না। নাসির একদিন রেগে বলে উঠল, আরে ভাগ্যবতী, আমার তো কিছুই মাথায় ঢোকে না, তুই নাদিম ও কবিরের উপর এত এত রাগ করে আছিস কেন? ও তোকে কি সর্বনাশ করে দিল, বলতো? ওরা তোর কোন পাকা ধানে মই দিয়েছে, যা তাদের তুই দেখতে পারিস না, আজ বল আমায়। হেলেনা নরম সুরে উত্তর দিল, তারা আমার পাকা ধানের মই দিবে কেন? তারা তো আমার কিছুই সর্বনাশ করেনি। কিন্তু ওর সঙ্গে তোমার মেলামেশার কারণে তোমার ভেতরে খারাপ অভ্যাস ঢুকে যাচ্ছে। তুমি সমাজের মানুষদের ক্ষতি করতেছে, আর সমাজের মানুষ তোমাকে ঘৃণা করে, সেজন্য তাদের সাথে তোমাকে মেলামেশা করতে নিষেধ করি। নাসির অবাক হয়ে বলল, তুই এটা কি বলিস? আমি কি খারাপ অভ্যাস করেছি? কি, কোন খারাপ অভ্যাসে? সামিরা একটু ধীর স্থির দীর্ঘশ্বাস ফেলে বলল, গ্রামের লোকেরা বলে, তোমার নাকি এখন ভীষণ খিটখিটে স্বভাব, আর খুব রাগী হয়ে গেছ। আগে তুমি সবার সঙ্গে ভদ্রভাবে কথা বলতে, কিন্তু এখন নাদিম ও কবির ছাড়া সবার উপরই চিৎকার করো। তুমি কেন মানুষের সাথে এসব করো? এরাম করা কি ঠিক প্রতিবেশীদের সাথে? নাসির জোরে চিৎকার করে বলল, সমাজের মানুষ কি দিবে আমায়? সমাজের মানুষ, আমি পরিশ্রম করে উপার্জন করি, সম্মান সাথে বাঁচি, তাই রাগ করব না, ভালো থাকবো সেটা আমার সম্পূর্ণ ব্যাপার, সেটা আমার অধিকার। বুঝলি, কথা বলিস না বেশি। তারপর সামিরা বলল, আজ থেকে 20 বছর আগে সবকিছু ছেড়ে আমরা এই সমাজে উঠেছিলাম, ভুলে যেও না, এই গ্রামবাসীরা তোমার বিপদে আপদে পাশে থাকবে। তারা তোমার কাছ থেকে প্রতিদিন হাজার হাজার টাকার খরচ খাচ্ছে, এ দিয়ে আমাদের সংসার চলে। আজ তাদের জন্য আমাদের আজ এত সম্মান, মাথা উঁচু করে কথা বলতে পারি। নাসির বলল, আমাকে জ্ঞান দিতে এসো না, অতীতের কথা আমাকে মনে করে দিও না, কারণ অতীত নিয়ে আমি ভাবতেছি না। আমাকে যেমন নাদিম ও কবিরের সাথে চলতে দিবে না, তেমনি তুমিও রাকেশের স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে না। ঠিক আছে, এটাই আমার শেষ কথা। আমি আর কিছু বুঝি না, বুঝতেও চাই না। এটা ছিল তাদের প্রতিদিনের ব্যাপার, তাই কেউ তাদের থামাতে আসত না। এ ব্যাপারে তাদের সাথে কোন কথাও বলতে চাই। এদিকে নাদিম ও কবিরকে নাসিরের বাড়ি ঝগড়ার কথা বলে দেয়। তাদের বোঝায় যেন হেলেনার কথায় কোন কিছু মনে না করে। নাদিম ও কবির একজন আরেকজনের দিকে তাকিয়ে, কবির, না না কাকা, হেলেনা কাকি তো গভীর আমাদের জঙ্গলে মায়ের মতো, রাকেশ তার কথায় পাখির কিছু ডাক, মনে করিনি। হালকা বাতাসের শব্দ। রাকেশ কুড়াল হাতে বাঁশ কাটছে, ঘামে ভিজে গেছে। দূরে নাদিম ও কবির হাসাহাসি করছে। তারা চুপি চুপি তাকিয়ে আছে রাকেশের দিকে। নাদিম কটু হাসি দিয়ে, দেখেছিস কবির,
রাকেশের অবস্থা খারাপ হয়ে গেছে। এখন দেখ কেমন আমাদের সামনে মাথা নিচু করে চলে। কবির, হাহা, ঠিকই হয়েছে, সততার ব্যবসা করে কেউ টিকে থাকে নাকি? এই বলে তারা দুজন চলে গেল। রাকেশ একটু রেস্ট নেয়ার জন্য একটি গাছের নিচে বসে আছে। রাকেশ মনে মনে, এই ব্যবসায় আর লাভ নাই। নাদিম আর কবির বাজারে এত নোংরা চাল চালতেছে, আমার গ্রাহক সব হারিয়ে যাচ্ছে। আমি কি অন্য কিছু শুরু করব? কিন্তু কি করব? হয়তো ব্যবসা বদলাতে হবে, কিন্তু কোন পথে গেলে ভালো হবে? হঠাৎ পেছনে থেকে এক সাধু বাবা এসে দাঁড়ায়। সাধু বাবা নরম স্বরে, বৎস, এত চিন্তিত কেন? কি ভাবছো তুমি? রাকেশ চমকে তাকিয়ে, আপনি? আমি ব্যবসায় অনেক লস খেয়েছি বাবা। প্রতিদিন খেটে মরছি, তবুও লাভ হচ্ছে না। নাদিম আর কবির আমার ক্ষতি করছে। বুঝতে পারছি না কোন পথে গেলে উন্নতি হবে। সাধু বাবা, বৎস, সৎ পথে চলা কঠিন, কিন্তু ফল মিষ্টি। তোমার এই কষ্টই তোমার পরীক্ষার সময়। ধৈর্য ধরো, সৎ থেকে নিজের পথে কাজ করো। তুমি এমন সুযোগ পাবে যা নাদিম আর কবির স্বপ্নেও ভাবিনি। সাধু বাবা যাও, আজ থেকে তুমি বাঁশ ও বেতের আসবাবপত্র তৈরি করে বাজারে বিক্রি করতে থাকো। দেখবে তোমার ব্যবসার উন্নতি হবে, লোকজন তোমার কাছে থেকে কিনতে থাকবে। নাদিম, কবির ও নাসির থেকে সাবধান থাকবি, তারা তোর ক্ষতি করার চেষ্টা করছে। রাকেশ মৃদু হাসি দিয়ে, আপনার আশীর্বাদ থাকলে বাবা, আমি হাল ছাড়ব না। সাধু বাবা হাসি মুখে, তাহলেই সাফল্য তোমার দুয়ারে আসবে, বৎস। মনে রেখো, লোভ নয়, সততাই সত্যিকার মূলধন। নাদিম ও কবিরের সাথে দেখা হলো নাসিরের। নাসির বলল, তোমার কাকির কথায় তোমরা কি মনে কিছু রেখেছ? কবির, হ্যাঁ, না না কাকা, কোন কিছু মনে রাখিনি। নাসির বলল, আমার মনে হয় তাকে রাকেশের স্ত্রীর বুদ্ধিতে তোমার কাকি এরকম কথাবার্তা বলতেছে। নাদিম বলল, হ কাকা। আপনি ওগুলো বাদ দেন তো, আমরা যা বলি আপনি মন দিয়ে শুনেন। নাসির, আচ্ছা ঠিক আছে, বল তোমরা কি বলতে চাও। কবির বলল, কাকা তুমি আমাদের সাথে ব্যবসা কর, অল্পতেই তুমি অনেক বড়লোক হয়ে যাবা। দোকানদারি করে তুমি সারা বছর যা কামাইতে, তুমি অল্পতেই তুমি তার চেয়ে বেশি টাকা কামাই করতে পারবা। তারপর নাসির রাজি হয়ে গেল, তার জমানো যত টাকা ছিল সব নাদিম ও কবিরকে দিয়ে দিল। সাধু বাবার কথার ভিত্তিতে আবার নতুন করে ব্যবসা শুরু করল। সে জঙ্গল থেকে বাঁশ বেত নিয়ে আসবাবপত্র বানিয়ে বাজারে বিক্রি করতে লাগলো। এতে তার ব্যবসায় লাভ হতে লাগলো এবং দিন ভালো যেতে লাগে। আস্তে আস্তে সে ধনী হতে লাগলো। এদিকে নাদিম, কবির এবং নাসিরের ব্যবসায় ক্ষতি হতে লাগলো। তাদের জিনিসপত্র আর কেউ কিনতে চায় না। সকল মানুষ জেনে গেছে যে তারা অসৎ ব্যবসায়ী, তারা কম দামে জিনিস কিনে নিয়ে এসে বেশি দামে বিক্রি করে, তাই তাদের ব্যবসা ভালো চলতেছে না। আস্তে আস্তে তারা দরিদ্রতা আসতে লাগলো। কিছুদিন পর এক রাতে নাদিম ও কবির নাসিরের কাছে এলো। তারা তিনজন শয়তানি বুদ্ধি করতে লাগলো। কবির বলল, নাসির কাকা চলো আমরা রাকেশকে মেরে ফেলি। নাসির বলল, না না না, এটা করা যাবে না, মানুষ মারার কাজে আমি নাই। নাদিম হেসে বলল, রাকেশকে মেরে তোর টাকা পাওয়া যাবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, চলো তার বাড়ি চুরি করব। নাসির আর কবির নাদিমের কথায় একমত হলো, তারা রাকেশের বাড়িতে চুরি করবে। রাত এল, অন্ধকার হলো, সবাই ঘুমিয়ে পড়ল। তারা তিনজন রাকেশের বাড়িতে চুরি করার জন্য প্রবেশ করতে লাগল। তারপর রাকেশের বাড়ির উঠোনে প্রবেশ করতেই একটি কুকুর ভুক ভুক ঘেউ ঘেউ করে উঠল। এরপর যে যার যার মতো দৌড়ে পালালো। কুকুরের আওয়াজ শুনে রাকেশ ঘর থেকে বাইরে বের হলো। কিন্তু তিনি কাউকে দেখতে পেল না। কুকুর আকাশের কাছে ফিরে এলো। রাকেশ কুকুরকে বলল, তুই আমার বাড়ির পাহারা দিস বলেই বাড়িতে চোর ঢুকতে পারেনি, তোকে অসংখ্য ধন্যবাদ। পরের দিন আবার নাসির, কবির ও নাদিম একত্রিত হলো। একজন আরেকজনকে বলতে লাগলো, একটুর জন্য কাল রাতে জানি বেঁচে গেছি। রাকেশের বাড়ির কুকুরটা খুব ভয়ানক দেখতে লাগে। নাদিম বলল, আমরা যতবারই রাকেশের ক্ষতি করতে চাই ততবারই আমরা হেরে যাই এবং ব্যর্থ হই। কবির বলল, কুকুরটাকে আগে মেরে ফেলি, তারপর আমরা রাকেশের বাড়ি চুরি করব। অনেকদিন পর রাকেশ সাধু বাবার সাথে দেখা করল।
রাকেশ বলল, সাধু বাবা আপনি এমন একটি কাজ করুন, আচ্ছা আমাদের সমাজে কেউ কারো সাথে হিংসা বিদ্বেষ করবে না। তাই আমি চাই সবারই ব্যবসার উন্নতি হোক, আমাদের গ্রামের শান্তি ও সমৃদ্ধ গড়ে উঠুক ঘরে ঘরে। সাধু বাবা বলল, ঠিক আছে, তুমি তাদেরকে বোঝাও, তারা অবশ্যই ঠিক হয়ে যাবে। কিছুদিন পর রাকেশ তাদের সাথে দেখা করল। রাকেশ এসে বলল, শোনো ভাই, তোমরা যা করতেছ এটা অন্যায়, অসৎ পথে থেকে আজ অবধি কেউ ভালো হয়নি, অন্যের ক্ষতি করে কেউ লাভবান হয়নি। তোমরা আমার মতো সৎ পথে থাকো, অবশ্যই তোমাদের উন্নতি হবে। তোমরা কারো পিছনে লেগে থেকো না, নিজে নিজে পরিশ্রম করো, দেখবে একদিন তোমাদের ভাগ্য খুলে যাবে। সাধু বাবা তোমাদেরকে পরিশ্রম করতে বলেছেন, কাল থেকে পরিশ্রম করো। রাকেশের কথা শুনে সকলেই তাদের নিজেদের ভুল বুঝতে পারল। তারা নিজেরা নিজ নিজ অবস্থানে সৎভাবে ব্যবসা শুরু করল, কারণ তাদেরও দিন ভালো চলতে লাগল। তারা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে লাগল, একে অপরের সাথে সম্মান দিয়ে কথা বলতে লাগল, সবার সাথে সবার ভালোবাসা। মদনপুর গ্রাম আনন্দে ভরে গেল।